আমাদের দেশের দিকে যদি এখন একটু তাকাই, সেখানে হচ্ছে যে এই যে গতকাল আসলে প্রধান উপদেষ্টা ওখানে যে মাইলস্টোন থেকে গেলেন, 3জন শিক্ষিকাকেই কিন্তু আমরা দেখলাম যে নারী শিক্ষিকা, মানে শিক্ষিকার অবশ্যই মহিলা, এবং এই যে তাদের মধ্যে যে সাহস এবং তাদের মধ্যে যে এগিয়ে আসা এবং নিজের জীবনকে রেখে, নিজের জীবনের ভয়, নিজের জীবনের যে লোভ আকাঙ্ক্ষা সব কিছুকে ত্যাগ করে, মোহ ত্যাগ করে অন্যের জন্য হয়তো জীবন দান করা, ঝাঁপিয়ে পড়া আগুনে, এটা বিশাল বড় বিষয়। এটা একটা বিষয়। সৃষ্টিকর্তা নারী পুরুষ উভয়কেই সৃষ্টি করেছেন পুরো পৃথিবীর ব্যালেন্সের জন্য, তাই না? অবশ্যই। এবং এটা প্রফেসি বলি, এটার রিলিজিয়াসলি এক্সপ্লেনেশন বলে চমৎকার একটা ব্যাখ্যা আছে। কিন্তু দেখো, সৃষ্টিকর্তা নারীকে বেশি গুরুত্ব দিয়ে ভালোবেসে তৈরি করেছেন, কারণ সৃষ্টিকর্তা সৃষ্টির শুরুটাই নারীর মাঝে দিয়েছেন, তাই না? এবং নারী যখন তার স্বমহিমায় আবির্ভূত হন, তখন তিনি যে কত দৃঢ়চিত্তের হন কিংবা কতখানি সাহসী হন, এটা শুধুমাত্র মাইলস্টোনের ঘটনা না। এর আগেও আমরা বিগত যে কোনো সময় বলেছি, ইলামিত্রের কথা বলছিলাম, তেভাগা আন্দোলন, সেই সময় নারীর ঘরের বাইরে বেরিয়ে আসাটা একরকম ট্যাবু ছিল, তিনি সেই নীরবতা ভেঙেছেন। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, তিনি সেই নীরবতা ভেঙেছেন। তারপরে আমরা যদি বলি প্রীতিলতার কথা, তিনি সেই নীরবতা ভেঙেছেন। বিশ্ব ইতিহাসে এরকম অসংখ্যবার নারী তার স্বরূপে আবির্ভূত হয়েছেন এবং তখন ত্রাতা হিসাবে আবির্ভূত হয়েছেন। সেই একটা জায়গায় দেখো, নারীর এই যে রহস্যটা, সৃষ্টির এই যে ভেদটা, সেই ভেদটা খুব সহজ করেই বলি, যদি নারীর মাঝেই যে সৃষ্টির শুরু, নারী সেই চরিত্রে নানানভাবে আবির্ভূত হয়। কখনো নারী জীবনে আসে গর্ভধারিণী হিসাবে, এক সীমাহীন যন্ত্রণার মধ্যে দিয়ে 9 মাস গর্ভে সন্তান ধারণ করেন, তারপর ভূমিষ্ঠ করেন। এই সুযোগটাও তো নারীর জন্য একটা বিশাল বড় ব্লেসিং। এবং শুধু তাই না, নারী কখনো জীবনে আসেন জীবন সঙ্গী হিসেবে, নারী আসেন একজন বিশ্বস্ত বন্ধু হিসেবে, নারী আসেন সবচেয়ে বড় গর্ভধারিণী মায়ের কথা বলছিলাম, মমতাময়ী মা হিসেবে। নারী আসেন সবচেয়ে নির্ভরশীল মায়ের পরে যে জায়গা, স্ত্রীর ব্যতি রেখে বোন হিসেবে, যে কোনো আশ্রয়ে, যে কোনো সংকটে, যখন মানসিক প্রশান্তি দেওয়ার পাশে কেউ প্রয়োজন পড়ে, ঠিক সেই নারীকে নানানভাবে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে যেই সংকটের মধ্যে পড়তে হয়, তা ব্যতি রেখেও নারী কিন্তু এগিয়ে যাচ্ছে। তাকে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জের মধ্যে আসলে পড়তে হয় সেটা হচ্ছে তার স্বাস্থ্য খাত। বিকজ আমাদের বাড়িতে কিন্তু এটা আমাদের দেখতে খুবই অভ্যস্ত যে মা যখন অসুস্থ হয় সেটাকে কিন্তু আমরা অসুস্থ হিসেবে গণ্য করি না। মা অসুস্থ হতেই পারে না। তো এই এগিয়ে নিয়ে যাওয়া নারীর জন্য স্কুল পর্যায়ে নারীর স্বাস্থ্য বিষয়ে আরও সচেতনতার প্রয়োজন। নারীর অগ্রযাত্রা মানেই বাংলাদেশ আসলে অগ্রযাত্রা। পুরো বাংলাদেশে আসলে পিরিয়ড সংক্রান্ত একটা ট্যাবু এখনও বিদ্যমান। শহরাঞ্চলে হয়তো সেটা কিছুটা কমেছে, কিন্তু যতই গ্রামের দিকে যাওয়া হয় ততই এটা আসলে এখনও ট্যাবু। তো আমরা আসলে সেই ট্যাবুটা যাতে ভাঙা যায়, সেই জন্য আমরা প্রত্যন্ত অঞ্চলগুলোতে বেশ কিছু প্রজেক্ট চালু করেছি, যে এই যে পিরিয়ড সংক্রান্ত যে ভয় ভীতি বা একটা লুক্ক ছাপার ব্যাপারটা, এটা যাতে পুরোপুরি কাটিয়ে উঠতে পারে, বা একজন ছেলে শিক্ষার্থীর মেয়ে শিক্ষার্থীর পাশাপাশি একজন ছেলে শিক্ষার্থীও যাতে ঠিক সেম বিষয়ে তার মেয়ে বন্ধুটাকে সাহায্য করতে পারে। 2013 সালে ফিরে যাই। 2013 সালে আমরা একটা প্রজেক্ট হাতে নেই, সেটা হচ্ছে উত্তরাঞ্চলের বিভিন্ন স্কুলে আমরা যাতে মেয়ে শিক্ষার্থীরা প্রপার মানে এডুকেশনটা পায়, যে হাইজিন মেনটেন করার যে এডুকেশন দরকার হয় সেটা যাতে পায়, সেটা নিয়ে আমরা একটা ছোট একটা কাজ শুরু করি। তো 13 সালে আসলে সেটা সেভাবে মানে পাইলট প্রজেক্ট হিসেবে শুরু করি একটা স্কুলে, যে ওখানে হয়তো কিছু স্যানিটারি ন্যাপকিন দেই বা ওয়াশরুম ইউজ করার পর হয়তো একটা হ্যান্ড ওয়াশ দেই, কিন্তু সেটা আসলে ততটা গোছানো ছিল না। 2016 সালে আমরা প্রথম, 2013 থেকে 16 পর্যন্ত আমরা বিষয়টাকে গোছালাম পুরাটা। 16 সালে প্রথমবারের মতো আমরা যেটা করলাম, গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় টোটাল 8টা স্কুলে আমরা কিছু ফিমেল হাইজিন ফ্রেন্ডলি ওয়াশরুম, 8টা স্কুলে 8টা ফিমেল হাইজিন ফ্রেন্ডলি ওয়াশরুম তৈরি করে দিয়েছি, যেখানে একটা স্যানিটারি বক্স রাখা হয়েছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে মেয়ে শিক্ষার্থীরা স্কুলে অ্যাটেন্ড করতে চায় না তাদের পিরিয়ড চলাকালীন সময়টাতে। কেন? কারণ হচ্ছে এখান তো কোনো ভালো ওয়াশরুম নাই। আসলে আমরা যখন স্কুলগুলোতে ঘুরে ঘুরে দেখলাম যে আলটিমেটলি আসলেই সত্য যে তাদের কোনো ভালো ওয়াশরুম নাই, এবং বয়েজ গার্লস সেম ওয়াশরুম ইউজ করে ওরা।
সো সে খুব স্বাভাবিক তারা আসলে সেই টাইমটা তাহলে স্কুলে আসবে না। আর এতে যে আসলে একটা মানে তাদের একাডেমিক রেজাল্টে যে খারাপ প্রভাব পড়ে এটা তো আর বলার অপেক্ষাই রাখে না। তো তখন আমরা করলাম কি, প্রত্যেকটা 8টা স্কুলে আমরা পাইলট প্রজেক্ট হিসেবে 8টা ফিমেল হাইজিন ফ্রেন্ডলি ওয়াশরুম রেডি করলাম। ওখানে হচ্ছে এরকম সেন্টারি বক্সের ভিতরে ওরা যাতে স্কুলে এসে পিরিয়ড চলাকালীন সময়ে যদি কোনো মানে এমন কোনো ঘটনার মুখোমুখি হয় তখন যাতে তারা ওখান থেকে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করতে পারে, তা সাবান, কখনো মানে প্রয়োজনীয় ঔষধ, এগুলো। আসলে এই যে মেনস্ট্রুয়াল হেলথ যেটা আছে সেটা নিয়ে আসলে আমাদের কথা বলা খুব দরকার। এটা খুবই সাধারণ একটা ব্যাপার। মেনস্ট্রুয়াল হেলথ যদি একটা মেন নর্মাল থাকে তার মানে সে একটা সুস্থ শরীর তার আসলে আছে, এই বিষয়টা বোঝা খুব দরকার। এখন অনেক জায়গায় কথা হয় না, তোমার রেগুলার মেনস্ট্রুয়াল সাইকেলের মাঝে তুমি আছো মানে তুমি সুস্থ। অনেকে এটাকে একটা অসুস্থতা বলে এখনো বলে না শরীরটা খারাপ। এটা শরীর ভালো হওয়ার সবচেয়ে চমৎকার হচ্ছে এক্সাম্পল, এবং প্রকৃতি যে এক্সাম্পলটা প্রতি মাসে দেখবার বা জানাবার একটা সুযোগ দিয়ে দেয়। এই সময় বা দিনক্ষণ যদি এলোমেলো হয় তবে উদ্বিগ্ন হওয়ার মতো বিষয় রয়েছে, তখন আপনার দুশ্চিন্তা করবার মতো বিষয় রয়েছে। তবে হ্যাঁ, এই স্বাস্থ্যের জায়গায় অনেক বাবা মাই এখন অনেক বেশি সচেতন, তবে সেই নীরবতা তো এখনো রয়েছে। আমি বাবা মা না, আমি চাই যে ভাইরাও যেন সচেতন, একদম ভাই সমাজ প্রত্যেকে যেন সচেতন হয়। এই সচেতনতাই আমাদের একটি সুস্থ আগামীর নিশ্চয়তা দেবে।